যেখানে নারীরা থাকবে জুড়ে পৃথিবীর অর্ধেক আকাশ। অর্ধেক আকাশে সেই সমানাধিকার নয়, একেবারে আকাশ দখলের লড়াই। নারী ও পুরুষ নয়, নারী বনাম পুরুষ। কিংবা টেনিস মাঠে সেই যে শৌখিন ব্যাটল অফ সেক্সেস, তাও নয়। আর 1975 সালে অরবিন্দ মুখোপাধ্যায়ের মৌচাক ছবির সেই গানের লড়াইয়ের মেজাজ নয়। লড়াইয়ের যে হিংস্রতা তার রীতিমতো ভয়াবহ। সবথেকে বড় কথা, আজকে এই লড়াইয়ের হিংস্রতায় প্রচুর মানুষ আহত হয়েছেন এবং পুলিশকেও কার্যত পালাতে হয়েছে। আমরা আমাদের দেশকে বলি মাতৃভূমি, জার্মানরা বলেন পিতৃভূমি। আর এই শিয়ালদা লাইনের পিতৃভূমি বনাম মাতৃভূমির যে লড়াই, তা কিন্তু প্রতিদিন অত্যন্ত বিপজ্জনকভাবে তীব্রতর হচ্ছে। সেই নিয়েই আমাদের এই অনুষ্ঠানের প্রথম পর্ব, আমাদের এখনকার বিষয়। মাতৃভূমির পাল্টা পিতৃভূমির দাবি। রণক্ষেত্র স্টেশন চত্বর লুকোতে হলো পুলিশকেও। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন শাশ্বতী ঘোষ অধ্যাপক, আছেন সুভাষ রঞ্জন ঠাকুর রেলওয়ে বোর্ডের প্রাক্তন কর্তা, অন্যদিকে রয়েছেন অভিজিৎ মিত্র সমাজতত্ত্ববিদ এবং নিত্যযাত্রী এবং শিক্ষক পান্নালাল নস্কর। ওদের কাছে আসবো, কিন্তু আজকের যে ঘটনা, যা হিংস্রতা এবং ভয়াবহতা নিঃসন্দেহে আরও একবার আমাদের চমকিত করলো, দেখাবো সেটাই। ট্রেন নিয়ে খণ্ডযুদ্ধ, অবরোধ, বিক্ষোভ, ভাঙচুর। মাতৃভূমির পাল্টা পিতৃভূমির দাবি। বিক্ষোভ সামলাতে হিমশিম পুলিশ, কারো মাথা ফাটলো বিক্ষোভকারীদের ছোড়া ইটের ঘায়ে। কেউ আবার মাথা বাঁচালেন দোকানের ঝাঁপের পেছনে লুকিয়ে। দফায় দফায় অবরোধের জেরে সোমবার সকাল থেকে শিয়ালদা বনগা শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। তবে ক্ষোভের স্ফুলিঙ্গ দাবানলে রূপ নেয় হাবড়া স্টেশনে। এদিন সকালে আচমকায় অভিযোগ ওঠে, গোবরডাঙ্গা স্টেশনে 3 জন পুরুষ যাত্রীকে মাতৃভূমি লোকাল থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এরপরে হাবড়া স্টেশনে অবরোধ শুরু করেন পুরুষ যাত্রীরা। পুলিশ অবরোধ তুলতে গেলেই বেঁধে যায় খণ্ডযুদ্ধ। পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের ইট বৃষ্টির মুখে পড়ে জখম হন হাবড়া থানার এসআই নন্দন মণ্ডল সহ বেশ কয়েকজন পুলিশ আধিকারিক। অবরোধে আটকে পড়া ট্রেনেও চলে ব্যাপক ভাঙচুর। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় স্টেশন চত্বরের কয়েকটি দোকান। ক্রমেই স্টেশনের বাইরে ছড়িয়ে পড়তে শুরু করে ট্রেন নিয়ে বিক্ষোভ। অবশেষে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি কিছুটা ঠান্ডা করে, যদিও অবরোধ উঠতে দুপুর গড়িয়ে যায়। শুধু হাবড়ায় নয়, মাতৃভূমিতে জেনারেল বগির দাবিতেও এদিন শিয়ালদা বনগা শাখায় একাধিক স্টেশনে অবরোধ হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত অবরুদ্ধ হয়ে থাকে গোবরডাঙ্গা, মচলন্দপুর, অশোকনগরের মতো স্টেশন। এতে গেল পুরুষ যাত্রীদের কীর্তি। মহিলারা এবার পিছিয়ে থাকেন কেন? অবরোধ করে মাতৃভূমিকে আটকে দেওয়ার প্রতিবাদে পাল্টা দত্তপুকুর স্টেশনে অবরোধ শুরু করেন তারা। অবরোধ পাল্টা অবরোধ, দুয়ের মাঝে পড়ে নাকাল হন অসংখ্য সাধারণ মানুষ। সমীরণ পাল ও মৈক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। শাশ্বতী, নারী পুরুষের খণ্ডযুদ্ধের ময়দান, মানে আমি বলছি যে পরিকল্পিত অবরোধ, পুলিশ পালাচ্ছে, কোথাও দুপক্ষের মধ্যে এই হিংস্রতাটা কি ক্রমশ একটা অস্বাভাবিক জায়গায় যাচ্ছে? মানে এ তো প্রতিদ্বন্দ্বিতা নয়, একেবারে পৌরুষ দেখানোর হিংস্রতা। না দেখুন, মাতৃভূমিতে জেনারেল কম্পার্টমেন্ট তো 2012 সাল থেকেই অন্যান্য ট্রেনে শুরু হয়েছিল। তাহলে কেন বনগাঁতে এই ব্যাপারটা হলো? আমার নিজের ধারণা, অন্যান্য নিত্যযাত্রীরাও সেটা বলতে পারবেন, বনগা শাখায় ট্রেনের বিশেষ করে অভাব রয়েছে। 1 ঘন্টা 10 মিনিট অন্তর অন্তর সেটা অনেক দেরি করে আসে এবং ক্রমশ জনসংখ্যা এই জায়গাগুলোতে বাড়ছে। ফলে যে ক্ষোভটা রেলের বিরুদ্ধে যাওয়া উচিত ছিল, সেটা নারী বনাম পুরুষ হয়ে, এবং তার মধ্যখানে ধরুন এখন তো অনেকের হাতেই অনেকগুলো পদ্ধতি থাকে। যদি রেলওয়ে অথরিটি একটু লোকের সঙ্গে কথা বলা, যাত্রীদের বিভিন্ন সংগঠন আছে তাদের সঙ্গে কথা বলা, যথেষ্ট প্রচার, যখন ব্যাপারটা এতটা সেনজিটিভ জায়গায় এসে পৌঁছচ্ছে, তখন সেটা নিয়ে কোথাও কোনো আমরা প্রচার দেখি না। এবং যেদিন প্রথম ব্যাপারটা হয়েছিল সেদিন যে বিজ্ঞপ্তিগুলো থাকে, তাহলে পরদিন যে সিগন্যাল লক থাকবে এরকম একটা ছোট বিজ্ঞাপন, ওইটা লোকে কিন্তু নোট করে না। ঠিক, আমি রেলের পাটে আসবো। একবার একটু নিত্যযাত্রীর অভিজ্ঞতা জেনে নেব। পান্নালাল বাবু, আপনাদের যুক্তিটা কি? আপনার কি মনে হয়? মেয়েরা প্রগতিশীল বলে দাবি করেন, তাহলে স্বাধীনতার 68 বছর পর তারা সংরক্ষণ চাইবেন কেন?
সংরক্ষণ তো মেয়েদের অনেকটা পিছিয়ে দেবে বলে আমার মনে হয়। আমি সাধারণত দেখি যে লোকাল ট্রেন 12 বগির, তার মধ্যে 2টি স্পেশাল কম্পার্টমেন্ট মেয়েদের জন্য থাকে। তাহলে 2টি ট্রেনে ছাড়া অন্য অন্য সাধারণ কম্পার্টমেন্টে মেয়েরা উঠতে পারেন। তাহলে মাতৃভূমিতে 2টি বা 3টি যদি কম্পার্টমেন্ট পুরুষদের জন্য থাকে, তা তো অসুবিধাটা কোথায়? আমরা অনেক সময় আমাদের স্ত্রী, মা বা কন্যাদের সন্তান এদের নিয়ে আমরা বিভিন্ন জায়গাতে যাই, সে সময় দেখি হয়তো একটা মাতৃভূমি দাঁড়িয়ে আছে। তাহলে সেই মাতৃভূমিতে আমার স্ত্রী গেলেন, মা গেলেন, আমি এবং আমার সন্তানটা নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছি, যেতে পারলাম না। প্রতিমধ্যে যদি কোনো বিপদ হয়, তাহলে সেই বিপদ থেকে তারা রক্ষা পাবেন কি করে? আচ্ছা, আমি আবার আসবো আপনার অন্যান্য বন্ধু শাশ্বতী। না দেখুন, এই প্রশ্ন তো আমাদের বহু সময় শুনতে হয় যে তোমরা সমতাও চাইবে, আবার লেডিস সিটও চাইবে বা সংরক্ষণও চাইবে। আমরা বলি যে যতদিন আমাদের যথেষ্ট পর্যাপ্ত যানবাহন না হচ্ছে যাতে সবাই বসে যেতে পারবেন, ততদিন পর্যন্ত আমাদের এটা একটা সাময়িক, সেটা আমাদের বিভিন্ন ক্ষেত্রেই একটা সাময়িক একটা প্রতিক্রিয়া থাকে। তাহলে সাময়িক মানে আমি প্রতিক্রিয়া, বিগ পিকচারটা ধরি, আপনি মনে হয় এই দ্বন্দ্বের পিছনে কোথাও একটা যে মেয়েরা বাইরের দুনিয়ায় মানে একটা কামরার প্রসঙ্গে একটু বলি হ্যাঁ, যে এই যে আগে ছিল দুদিকে দুটো কামরা, তারপরে একটা কামরা অর্ধেক করে সামনে পেছনে করা হয়েছে, ফলে কিন্তু স্পেস কমেছে। ফলে মেয়েদের যেটা দাবি যে আমরা মাতৃভূমি স্পেশাল চাই না, আরো বেশি ট্রেন করা হোক, ট্রেন অনেক বেশি রেগুলার করা হোক, দুদিকে দুদিকে চারটে বগি করা হোক। বলবেন যে মেয়েরা বাইরের দুনিয়ায় অনধিকার প্রবেশ করছে, সেটা একটা পুরুষতান্ত্রিক সমাজের প্রতিক্রিয়াও এর মধ্যে মিশে আছে? না, সেই ব্যাকল্যাশটা তো অবশ্যই আছে, এবং প্রত্যাঘাত, প্রতিক্রিয়া আমি বলবো না, প্রত্যাঘাত। কারণ যখনই অনেক বেশি মেয়ে কাজে আসছেন, তখনই একটা পুরুষদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে, কারণ মেয়েরা অনেক বেশি ডিসিপ্লিন, মেয়েরা অনেক বেশি গুছিয়ে যখন বেরোচ্ছেন, যখন মেয়েদের ভিজিবিলিটি বাড়ছে, তখন কিন্তু একটা আতঙ্ক বাড়ছে। এই আতঙ্কটা খুব মানে খুব ভুল একটা আতঙ্ক, খুব মানে কোথাও এই যুক্তিটা আছে? আমরা তো দীর্ঘ 35 বছর ধরে দেখছি, আমার যে অভিজ্ঞতা, আমার স্ত্রী নৃত্যযাত্রী, উনি একজন শিক্ষিকা, ওনার মুখ থেকেই শোনা যে জেনারেল কম্পার্টমেন্টে ওঠা সবচেয়ে স্বাচ্ছন্দ্যজনক। মহিলা মাতৃভূমিতে ওঠা নাকি স্বাচ্ছন্দ্য ভালো বোধ করেন না। না, আপনার স্ত্রী কি টার্মিনাস থেকে ওঠেন না মাঝপথ থেকে ওঠেন? মাঝপথ থেকে ওঠেন। তাহলে তারা যদি স্বাচ্ছন্দ্য, এবং ট্রেনে তো কোনো ভাগ থাকে না, কম্পার্টমেন্টের ভাগ থাকেন না, যে কোনো কম্পার্টমেন্টে যদি মেয়েরা উঠতে পারেন, আমরা কোনো যদি সন্তান সন্ততি নিয়ে বৃদ্ধ মা বা বাবা বা কোনো মহিলা যদি তার সন্তান নিয়ে ওঠেন, আমরা তাদের আগে জায়গা ছেড়ে দিই বসার জন্য, তাহলে তারা তো স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের তো কোনো অসুবিধা হয় না, আমরা তো বারণ করি না কেন উঠবেন বা কেন। আচ্ছা বেশ, আমি যাব, তার আগে একবার দ্রুত দেখে নেব যে আজকে এই চূড়ান্ত দুর্ভোগে পরপর বেশ কয়েকটা দিন নিত্যযাত্রীদের নাকাল হতে হলো, এবং এই অশান্তি, এই হিংস্রতার ফল সাধারণ মানুষকেও ভোগ করতে হলো। আজকে অবরোধ করছি, আরেকদিন পাল্টা আরেক দল অবরোধ করছে, এটাতে তো কোনো সমস্যার সমাধান হচ্ছে না। অবরোধ করে কিছু করা যাবে না। দুর্ভোগের নাম মাতৃভূমি, ফের একবার মাতৃভূমি ঘিরে ধুন্ধুমার। বিক্ষোভ অবরোধের জেরে বাতিল একাধিক ট্রেন। সপ্তাহের প্রথম কাজের দিনে চূড়ান্ত নাকাল শিয়ালদা বনগা লাইনের সাধারণ নিত্যযাত্রীরা। বনগা থেকে বারাসত যাবেন বলে 7 সকালে ট্রেনে উঠেছিলেন, কিন্তু সকাল গড়িয়ে বেলা। অবরোধের জেরে ট্রেনে কামরাতেই বন্দী থাকতে হলো তাঁকে। অসুবিধা তো হবে, সেই সকালবেলায় বেরিয়েছি, শরীর সুস্থ না অসুস্থ, অসুবিধা তো হবেই। এখন কি করবো বলো? ইনিও বনগার বাসিন্দা, কলকাতা যাবেন বলে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু রেল লাইনে অবরোধ বিক্ষোভের জেরে তাঁরও নাজেহাল অবস্থা। কি করে যাবো? শিয়ালদা যাবো, শিয়ালদাতে বাস ধরতে হবে। সকাল থেকে তো বসে আছি, খাওয়া দাওয়াই। এরা একা নন, মাতৃভূমি ঘিরে তুল কালামের জেরে সোমবার এমন অসংখ্য নিত্যযাত্রীকে এদিন ভোগান্তির মুখে পড়তে হয়। কলকাতা যাব ডিউটিতে, আজ আমরা যেতে পারলাম। সকাল থেকে আমরা সাধারণ এসে পুলিশ এসে যা গন্ডগোল করলো, সাধারণ লোকাল লোক।
শুধু যাত্রীরাই নন, মাতৃভূমি বিক্ষোভের জেরে এদিন নাজেহাল হতে হয় ব্যবসায়ীদেরও। বিক্ষোভকারী পুলিশ সংঘর্ষের জেরে রণক্ষেত্র হাবড়া স্টেশনে তো পালিয়ে বাঁচতে হলো স্টেশন চত্বরের ব্যবসায়ীদের। হ্যাঁ, ওই 10টা 11টার সময় বন্ধ করে দিয়েছি গন্ডগোল দেখে। ওই গন্ডগোল হচ্ছিল, লোকজন ছিল, ইট পাথর ছোড়াছুড়ি হচ্ছিল, হয়তো বন্ধ করে চলে দিয়েছি। সকাল 9টার থেকে দোকান বন্ধ। এই ঝামেলা, এই গাড়ি অবরোধ, ভাঙচুর হলো, এই করলো, এই দোকান নিয়ে দোকান রেখে সব পালালাম, এদিক ওদিক চলে গেলাম। যাত্রী থেকে ব্যবসায়ী সবাই আতঙ্কে, কিন্তু বাঁচাবে কে? পুলিশ তো নিজেই লুকিয়ে শাটারের আড়ালে। সঞ্চয় মিত্র, সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। অভিজিৎবাবু, যে পর্যায়ে কটূক্তি, বিদ্বেষ, মারামারি, মানে যে কাব্যিকভাবে বলা হয় যে পুরুষ নারী কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে থাকবে, কোথাও কি একটা অসন্তোষের আগ্নেয়গিরির ওপর আসলে আমরা আছি? নানা ক্ষেত্রে যে সোশ্যাল ভায়োলেন্সগুলো ক্রমশ সামনে আসছে এবং একেবারে এটা একটা কার্যত ভায়োলেন্ট ব্যাটেল অফ সেক্সেসে দাঁড়িয়ে গেল। জেনারেল যে ভায়োলেন্সটা অপারেট করছে সেটা এই ধরনের ঘটনা দিয়ে বোঝা যাচ্ছে এবার খুব ইন্টিমেট সেকশনে প্রবেশ করছে, অর্থাৎ যেখানে কিনা অর্থাৎ ম্যান ওম্যান এই এতেও এসে ইন করে যাচ্ছে। এইখানে একটা হচ্ছে যে ও আমার ডিপ্রাইভেশনের কজ, অর্থাৎ উইমেন মাতৃভূমিটা দেখে যে আমার জায়গা একটা চলে যাচ্ছে, আমি যেন যেতে পারতাম। এটা উনি ঠিক কথাই বলেছিলেন যে দরকার ছিল মোর অনেক ট্রেন ইত্যাদি, সেইখানে না থাকার ফলে একে অন্যের ওপরে গিয়ে অ্যাটাকটা গিয়ে পড়ছে। এবং একরকমের স্ক্যারসিটির জগতে শাসনটা চালানোর এটা একটা পদ্ধতি, যে যারা সাফার করবে সাফারাররা নিজেদের মধ্যেই মারপিট করতে আরম্ভ করবে। তো এই ঘটনাটা দেখে আমার সেটাই মনে হলো যে, কিন্তু তোমার যে মেজর যে প্রশ্ন, আই ফুললি এগ্রি, কোথাও একটা অসহিষ্ণুতা, এবং এটা শুধু অসহিষ্ণু কথাটাও পুয়ার, মানে আন্ডারস্টেটমেন্ট, মানে এক ধরনের অ্যাগ্রেসিভ ভায়োলেন্স, মানে আই শুড সে কোনো মাইল্ড ফর্মও নয়। তার কারণ হচ্ছে একটা যে কথাটা উনি বললেন যে ব্যাকল্যাশ, সেটা একটা আছেই, যে হ্যারাসমেন্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্ট লজ ইত্যাদি ইত্যাদি, একটা ফিলিং পুরুষদের মধ্যে বোধহয় জন্মাচ্ছে যে উই আর নট গেটিং দ্য প্রিভিলেজ দ্যাট উই ইউজ টু হ্যাভ উইথ রিগার্ড টু উইমেন, এটা যেটা সেটা একটা হক সেটা। এবং মাতৃভূমি এবং অন্য মানে পলিটিক্যাল এরিনায় যে ভায়োলেন্সটা আছে সেটাও ক্রমশ এর মধ্যে ঢুকে যাচ্ছে, চলে আসছে। কোথাও এর মধ্যে পলিটিক্স নেই, কিন্তু আসছে, ভায়োলেন্সটা আসছে। দিস ইজ পলিটিক্স ইন এ ওয়ে, মানে ইন সোশ্যাল স্ফিয়ার। এবং এটা খুব প্যাথেটিক যে ম্যান ওম্যান, এই যে একটি নারী পুরুষকে সহ্য করতে পারছে না, পুরুষ নারীকে সহ্য করতে পারছে না, কি না ট্রেনের জায়গা, মানে এর থেকে পভার্টি দাঁড়ায় না একেবারে। আমি সুভাষ বাবুর কাছে যাব, তার আগে দ্রুত অনেকেই রেলের ভূমিকা, রেলের পরিষেবা নিয়ে প্রশ্ন উঠছে এবং সেই পরিষেবা নিয়ে নিঃসন্দেহে নিত্যযাত্রীদের নানা অভিযোগ রয়েছে এবং এই বিষয়টা যেভাবে হ্যান্ডেল করা হয়েছে অবশ্যই সেই নিয়ে বিস্তারিত সুভাষবাবুর কাছে জানবো। তার আগে দেখব কি অভিযোগ। বারবার সিদ্ধান্ত বদল। অনেকেই বলছেন মাতৃভূমি ঘিরে মহাভারতের নেপথ্যে রেলেই এই সিদ্ধান্তহীনতা অনেকাংশেই দায়ী। 2010 সালে শিয়ালদা ও হাওড়া শাখায় নিত্যযাত্রী মহিলাদের সুবিধার্থে মাতৃভূমি লোকাল চালু করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এরপর সময় যত গড়িয়েছে মাতৃভূমি ঘিরে একবার এক এক রকম সিদ্ধান্ত নিয়েছে রেল। প্রথমে 2012 সালে হাওড়া খড়গপুর শাখায় মাতৃভূমি লোকালের মাঝখানে 3টি কামরায় পুরুষ যাত্রীদের ওঠার অনুমতি দেয় রেল। গত বছর শিয়ালদা দক্ষিণ শাখাতেও একই নিয়ম চালু হয়। বাকি ছিল শিয়ালদা মেন ও বনগাঁ শাখার 4টি মাতৃভূমি। স্বাধীনতা দিবসের আগের দিন ওই 4টি ট্রেনেও 3টি করে কামরায় পুরুষদের ওঠার অনুমতি দেয় পূর্ব রেল, কিন্তু এরপরে পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। রানাঘাট শিয়ালদা মাতৃভূমি আটকে বিক্ষোভ দেখান মহিলা যাত্রীরা। রণক্ষেত্রের চেহারা নেয় খড়দা স্টেশন। এই পরিস্থিতিতে তড়িঘড়ি সিদ্ধান্ত বদল করে রেল।
প্রথমে রেল জানায় শিয়ালদা মেন ও বনগাঁ শাখায় মাতৃভূমি লোকালে পুরুষদের উঠতে দেওয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হচ্ছে, কিন্তু রাত পোহাতেই ফের সিদ্ধান্ত বদল। মঙ্গলবার রেল কর্তারা জানান শুধুমাত্র শিয়ালদা রানাঘাটেই পুরুষদের ওঠার সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। বনগাঁ শিয়ালদা লাইনে পুরুষরা মাতৃভূমিতে উঠতে পারবেন। এই খবর ছড়িয়ে পড়তেই বুধবার সকালে ব্যাপক গন্ডগোল শুরু হয় শিয়ালদা বনগাঁ শাখার বিভিন্ন স্টেশনে। মহিলা পুরুষ যাত্রীদের মধ্যে তো হাতাহাতি পর্যন্ত বেঁধে যায়। যদিও রেল অবশ্য জানায় তারা সিদ্ধান্তে অটল। এর পরের বদলটা আসে খোদ রেলমন্ত্রীর সৌজন্যে। বৃহস্পতিবার রেলমন্ত্রী সুরেশ প্রভুর সঙ্গে একান্ত বৈঠকে মাতৃভূমির প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। পূর্বসূরির অনুরোধ মতো উত্তরসূরি জানিয়ে দেন সব শাখাতেই মাতৃভূমি থাকবে শুধু মহিলাদেরই। Matrubhumi, the train for operation reason, we are trying to make some changes. We'll make sure that this restoration of the train services as it was done earlier. এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন, রেল আসলে চায় কি? শুধুমাত্র মহিলাদের জন্য একটি ট্রেন দিলে যে পুরুষ যাত্রীদের অনেকের মনে ক্ষোভ তৈরি হতে পারে তা কেন শুরুতেই বুঝতে পারেনি রেল? আবার মাতৃভূমি যখন মহিলাদের জন্যই ছিল তখন তাতে পুরুষদের ওঠার অনুমতি কেন দিল? যদি অনুমতি দিলই বা তাহলে কেন খড়দায় মহিলা যাত্রীদের বিক্ষোভের জেরে সেই সিদ্ধান্ত থেকে সরে এলো? বিক্ষোভ দেখালে যে রেলকে সিদ্ধান্ত বদলাতে বাধ্য করা যায়, এই ভাবনা থেকেই কি এখন একের পর এক বিক্ষোভ অবরোধ হচ্ছে না? উঠছে প্রশ্ন। এবিপি আনন্দ। সুভাষবাবু, এই ইন্ধন কোথাও কি রেলের সিদ্ধান্তহীনতা থেকেও এসেছে? আমি এই জন্য বলছি যে পুরুষ যাত্রীদের জন্য 3টে কামরা খুলে দেওয়া হলো, খড়দার বিক্ষোভের পর রানাঘাট শাখায় ট্রেনের জন্য আবার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হলো, অন্য শাখার সিদ্ধান্ত বহাল রইল। কোথাও রেলেরও দায় থেকে যাচ্ছে পরিষেবা এবং কামরা না বাড়া ছাড়াও। সিদ্ধান্তহীনতার কথা যদি বলেন, রেলওয়েতে ধরুন মাতৃভূমি স্পেশাল অনেকগুলো সেকশনে চালু হয়েছিল। শিয়ালদা ডিভিশনে সব সেকশনে 2টো পেয়ার, মানে বনগাঁ সেকশনে 2টো, মেন লাইনে 2টো এবং শিয়ালদা সাউথ সেকশনে 2 পেয়ার করে ট্রেন এই মহিলা স্পেশাল করা হয়েছিল। এছাড়া সাউথ ইস্টার্ন রেলওয়ে মানে খড়গপুর সেকশনে এবং হাওড়া ডিভিশনেও করা হয়েছিল। এর মধ্যে শিয়ালদা সাউথ, হাওড়া ডিভিশন এবং খড়গপুর ডিভিশনে আস্তে আস্তে আগেকার 9 কোচ ট্রেনগুলো সব 12 কোচে কনভার্ট করা হয়। তারপরে সেইখানে 3টে করে কোচ জেনারেল করে দেওয়া হয়েছিল। স্ট্রিক্টলি স্পিকিং মহিলাদের ফ্যাসিলিটি যেটা ছিল সেটা খুব একটা কমানো হয়নি। মানে যদি 9 কোচের ট্রেন থাকে তার মধ্যে 2টো থাকে ভেন্ডার কোচ আর বাকি 7টা ছিল মহিলাদের জন্যে। 12 কোচের ট্রেনে 2টো ভেন্ডার কোচ বাদ দিলে 10টা কোচ থাকে, তার মধ্যে 7টা মহিলাদেরই থাকলো। 3টে যেটা অ্যাডিশনাল কোচ দেওয়া হয়েছিল সেইটা দেওয়া হয়েছিল জেনারেল করে, সেই জন্য ওখানে খুব একটা প্রবলেম হয়নি। এবং এইটা খুব অনেক দিন থেকেই, মানে 1 বছরের ওপর থেকে এটা চলছিল, কোনো অসুবিধে হয়নি। এখন ওনার সঙ্গে শাশ্বতীদির সঙ্গে আমি এক থেকে একমত যে সব ট্রেনগুলোকে যদি 12 কোচ করে দেওয়া সম্ভব হতো, মানে যদি রানাঘাট সেকশনের গাড়ি এবং বনগাঁ সেকশনের গাড়ি যে দুটো নিয়ে প্রবলেম হচ্ছে, এইখানে যদি 12 কোচ করে দেওয়ার পরে 7টা কোচ যেটা আগে মহিলাদের ছিল সেটাই থাকা হতো এবং 3টে কোচ যেটা অ্যাডিশনাল লাগানো হয়েছে এটা জেনারেল করে দেওয়া হতো, তাহলে হয়তো এই প্রবলেমটা হতো না। প্রথমে যেদিন প্রবলেমটা হলো খড়দাতে, সেদিন কিন্তু 9 কোচের গাড়ি ছিল। 9 কোচের গাড়িতে যদি 3টে কোচ মহিলাদের জন্য, 3টে কোচ কেটে মহিলাদের কোচগুলোকে জেনারেল করে দেওয়া হয়, তাহলে এতদিন যে মহিলারা মোটামুটি ভালোভাবে আসতে পারছিলেন তাদের মধ্যে ক্ষোভ থাকাটা অত্যন্ত স্বাভাবিক। আমি শিয়ালদা ডিভিশনে বহুদিন চাকরি করেছি, আমি ওখানকার প্যাসেঞ্জারদের সাইকোলজি বলবো না আমি সম্পূর্ণটা বুঝি, কিছুটা বুঝি। এইটাতেই ক্ষোভ হওয়া অত্যন্ত স্বাভাবিক। তবে এই ক্ষেত্রে কিন্তু আমার একটা জিনিস বলার আছে যে এইটা তাহলে রেল বুঝলো না, মানে আমি বলছি যে এইটা 12 কোচ করতে হবে। ফ্র্যাঙ্কলি স্পিকিং আলটিমেটলি 12 কোচ করারই কথা সব ট্রেনে, কিন্তু সব দিন এখনো যেহেতু সব ট্রেন 12 কোচ করা সম্ভব হয়নি, এক দিন 12 কোচের ট্রেনটা 9 কোচ হয়ে যাচ্ছে। কিন্তু রেলের এই পরিস্থিতিটা ট্যাকল করবার মতন এখনো সেরকম পরিকাঠামো নেই যে 12 কোচটা 9 কোচ কনভার্ট হলে সেদিন উঠতে দেওয়া হবে না। তো যেদিনই 9 কোচ হবে সেদিনই প্রবলেমটা হবে, 12 কোচ হলে অতটা প্রবলেম হবে না। কিন্তু আপনি নিশ্চয়ই মানবেন যে প্রবলেমটা
এমন পর্যায়ে যাচ্ছে, সেটা সরাসরি আইন শৃঙ্খলার এবং রক্ত ঝরছে, যে কোনো দিন আরেকটা বড় বৃহত্তর দুর্ঘটনাও ঘটে যেতে পারে। আমি আপনাকে একটা শুধু ছবি দেখাবো যে আজকে কিভাবে পুলিশ বাহিনীকে কার্যত বিভিন্ন জায়গায় লুকিয়ে প্রাণ বাঁচাতে হয়েছে, আশ্রয় নিতে হয়েছে। অর্থাৎ যেভাবে এই হিংসা, এই ভায়োলেন্সটা বাড়ছে, যে কোনো দিন একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। দেখুন, আইনের রক্ষাকর্তাই যখন নিজেকে রক্ষা করতে ব্যস্ত, তখন সাধারণ মানুষকে আর কে রক্ষা করবে? উত্তর চব্বিশ পরগনার হাবড়া স্টেশনের এই ছবিটাই উর্দিধারীদের অসহায় চেহারা আরো একবার প্রকট করে দিল। অনেকেই বলছেন, হচ্ছেটা কি? কথায় কথায় যে কেউ আইন হাতে তুলে নিচ্ছে। পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের ভয় ডর উধাও, উল্টে পুলিশে এখন যেন ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে। সোমবার হাবড়া স্টেশন চত্বরে অবরোধ তোলাকে কেন্দ্র করে যখন ধুন্ধুমার কাণ্ড, তখন এই পুলিশ কর্মীর শাটারের আড়ালে, যা মনে করিয়ে দিয়েছে আলিপুর থানার ভেতরে এই পুলিশ কর্মীর ফাইল চাপা দিয়ে মাথা বাঁচানোর আপ্রাণ চেষ্টাকে। আর শুধুই কি সোমবারের হাবড়া কিংবা আগের আলিপুর, হরিদেবপুর পানশালার বাইরে গুলির লড়াইয়ের মাঝে পড়েও তো পুলিশের কিয়স্কে এবং পাঁচরের আড়ালে আশ্রয় নিতে হয়েছিল। সম্প্রতি ট্যাংরা থানার অদূরে তৃণমূলের দুই গোষ্ঠীর এলোপাতারি বোমাবাজির মুখে পড়ে কার্যত পালিয়ে প্রাণ বাঁচাতে হয়েছিল পুলিশকে। প্রাক্তন পুলিশ কর্তাদের একাংশ বলছেন, রাজনীতির প্যাঁচে পড়ে এখন দিশেহারা অবস্থা পুলিশের। সিদ্ধান্তহীনতা থেকে জন্ম নিচ্ছে ভয়। প্রতিদিন ছুতোয় নাতায় মার খাওয়া থেকে শুরু করে গার্ডেন রিচ কিংবা গিরিফ পার্কে দুষ্কৃতীদের গুলিতে সহকর্মীদের লুটিয়ে পড়তে দেখে বহু পুলিশ কর্মীরই মনোবল তলানিতে পৌঁছে গিয়েছে। তাই বহু ক্ষেত্রেই উর্দির সম্মানের চেয়েও প্রাণ বাঁচানোটাই বেশি জরুরি বলে মনে হচ্ছে তাদের। আর তার ফলেই পুলিশের অসহায় ছবিটা দিনে দিনে প্রকট হয়ে উঠছে। এবিপি আনন্দ। সুভাষ, কি বলবেন? যে কোনো দিন একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। হতে পারে, কারণ এই প্রবলেমটা যতদূর ছিল, ধরুন আমি প্রথম দিন যেটা অবরোধ খর্দার কথা বলছি, সেদিন কিন্তু অন্য সেকশনে বিশেষ কোনো অবরোধ হয়নি। সেদিন বনগা সেকশনে গাড়িটা 12 কোচই ছিল এবং শিয়ালদা সাউথ এবং অন্যান্য সেকশনে 12 কোচের গাড়ি রেগুলারলি চলছে। কিন্তু এরপরে প্রবলেমটা যেটা হলো, সেইটার জন্য আমার মনে হয় এই প্রবলেমটা আরো বেশি হয়ে দেখা দেবে, এইটাই আমার আশঙ্কা। কারণ হঠাৎ ব্যাপারটা চলে গেল রেলওয়ে মিনিস্টারের লেভেলে, এবং রেলওয়ে মিনিস্টারের লেভেলে পলিটিক্যাল লেভেলে একটা ডিসিশন হয়ে গেল যে এই ট্রেনটাকে আগেকার মতো মাতৃভূমি স্পেশাল করা হবে, 12 কোচেরই হোক আর 9 কোচেরই হোক। তার ফলে যে সিস্টেমটা মোটামুটি যে সেকশনগুলোতে প্রবলেমটা সলভ হয়ে গেছিল, সেখানেও আবার নতুন করে প্রবলেম। অর্থাৎ আলটিমেটলি পলিটিক্সটাই প্রিভেল করলো, এবং ঠিক যে পলিটিক্সের জন্য কোনো সার্ভে ছাড়া এই প্রজেক্ট খুলে দেওয়া হয়েছিল। আমি সেই কথাটাই বলতে চাইছি। আর অভিজিৎ বাবুর সঙ্গে আমি একেবারে সম্পূর্ণ একমত একটা বিষয়ে, যে বেসিক্যালি এই প্রবলেমটা আসছে একটা সেন্স অফ ডিপ্রাইভেশনের পক্ষ থেকে। ধরুন অ্যাডিকুয়েট যা ট্রেন দরকার, পার্টিকুলারলি পিক আওয়ার্সে, সেই ট্রেনটা রেলওয়ের যা পরিকাঠামো, বর্তমান পরিকাঠামো, শিয়ালদা ডিভিশনে বিশেষ করে সেই নাম্বার অফ ট্রেনস দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে যদি সামনে দিয়ে একটা ট্রেন চলে যায়, যেটাকে আমি খালি বলবো না, কিন্তু সাধারণ ট্রেনের তুলনায় কম্পারেটিভলি খালি, আবার আমি কিন্তু কনসিয়াসলি ইউজ করছি কম্পারেটিভলি খালি, সেখানে যে পুরুষরা দাঁড়িয়ে ট্রেনটা মিস করছেন, তাদের মধ্যে একটা সেন্স অফ ডিপ্রাইভেশন আসছে। ঠিক। পান্নালাল বাবু, আপনিও নিশ্চয়ই মানবেন যে এই অবরোধ, এই হাঙ্গামা, এই ইট বৃষ্টি, এই পুলিশের কাঁদানে গ্যাস, এর কোনোটাই তো কাম্য নয়। সলিউশনটা কি? সলিউশন বলতে মনে হয়েছে আমার নিত্যযাত্রী হিসাবে, যে মহিলারা যখন ওই মাতৃভূমি কয়েকটা থাকে, ওই কয়েকটা ট্রেন নিয়ে যদি মারামারি করেন, আর কি অন্য সময় যান না? তারা তো সারাদিন বা সকাল সন্ধ্যা নিত্যযাত্রী, যে অফিস যাত্রী, সবসময় যাচ্ছেন। তারা কি জেনারেল কম্পার্টমেন্টে ওঠেন না? তাহলে এটাই মেনে নিলে হবে। আমরা যখন বাড়ি থেকে বের হই, যে দুর্গা দুর্গতিনা আসিনি মা বলে বের হই, রক্ষাকর্তাই যাবে। তাহলে আমরা যদি মানিয়ে নিই সবাই, যে আমরা সবাই ভালোভাবে যাব, সবাই ঠিকমতো সকলেই মিলেমিশে যাব, তাহলে মনে হয় এতদিন চলছিল। আপনি নিশ্চয়ই মানবেন যে অফিস টাইমে একজন কর্মরতা মহিলার পক্ষে ট্রেনে ঝুলে যাওয়াটা খুব দুষ্কর ব্যাপার। সেটা খুব সহজ, মিলেমিশে যাওয়ার মতো ঠিক সুখকর পরিবেশ থাকে না অফিস টাইমে। কিন্তু সেটা বলতে হলে তাহলে রেলওয়ে বোর্ড এটাকে ট্রেন বাড়াতে হবে, আরো মহিলা স্পেশাল ট্রেন বেশি দিক। না, আমরা তো বললামই শুরু থেকে যে প্রশ্নটা ট্রেনের সংখ্যা বাড়ানো, এবং যেটা যদি এই হয়ে থাকে রাজনৈতিক সিদ্ধান্তের ফলে 2012 সাল থেকে যে কোচগুলোতে ছেলেরা উঠছিলেন, তারাও যদি এখন নতুন এই মন্ত্রী লেভেলে সুরেশ প্রভু বলার পরে তাদের যদি সেখান থেকে বঞ্চিত হতে হয়, আমার তাদের জন্য খুব খারাপ লাগবে। একজন মানে তারা যেটা পাচ্ছিলেন সেটা থেকে তারা কেন বঞ্চিত হবেন? সুতরাং প্রশ্নটা হচ্ছে যে রেলওয়েকে
লোকের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে, না হলে এই যে নারী বনাম পুরুষ লড়াইটা লড়িয়ে দিয়ে রেলওয়ে ট্র্যাকের ধারে দাঁড়িয়ে থেকে রেলওয়ে বোর্ড দেখবে, রেলমন্ত্রী দেখবেন, দেখে হুইসেল বাজাবেন, চলো আরো ভালো করে লড়ো, আর পুলিশ শাটার দিয়ে নিজেদের মাথা বাঁচাবে, সেটা কোনো সুস্থ সমাধান নয়। আমি মনে করি যে রেলওয়ে এই ব্যাপারটায় প্রয়োজনে তার হস্তক্ষেপ করবে, এবং যেটা সুভাষবাবু বললেন যে সবকটা ট্রেনকেই 12 কোচ করা, এবং সেটা একটু ইনফর্ম করে যে 12 কোচ হলে 3 কোচ, যেটা অন্যান্য লাইনে হচ্ছিল, উনি যেটা বললেন, কারণ এতদিন না আমি এই খড়দাতে কেন সেদিন ফ্লেয়ার আপ করেছিল এটা আমি বুঝতে পারিনি, আজকে ওনার কথা থেকে বুঝতে পারছি যে সেদিন সেটা আচমকা 12 কোচ থেকে 9 কোচ হয়ে গেছিল, এবং তার মধ্যে 3টে কোচ জেনারেল প্লাস 2টো ভেন্ডার। তো সেই জায়গাটা রেলওয়ে যথেষ্ট গুরুত্বের সঙ্গে মন দিয়ে করবে, কারণ আইনশৃঙ্খলা রাজ্যের বিষয় বলে সেদিক থেকে হাত গুটিয়ে নেবেন না, কারণ বৃহত্তরভাবে এটা সমস্ত মানুষকে এফেক্ট করছে। আমাদের এই পর্বের সময় এখানেই শেষ, আমরা ছোট্ট একটা বিরতি নেব, তারপর আসবো প্রেসিডেন্সি কলেজে। এই ঠিক যেভাবে রেলপথের দুধারে এবং রেলপথকে ঘিরে নিত্য অশান্তি হচ্ছে, প্রেসিডেন্সি কলেজও অশান্ত, তার কারণ অনুসন্ধানের চেষ্টা করবো আমরা ছোট্ট একটা বিরতির পর। ছাত্র পরিষদের নেতারা, সৌরভ অধিকারীরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে কাণ্ড কারখানা বাঁধিয়েছিলেন এবং তারপর শিক্ষকদের সামনে যে ঔদ্ধত্য দেখিয়েছিলেন, কোনো সন্দেহ নেই যে শিক্ষিত বঙ্গ সমাজ তাতে আতঙ্কিত হয়েছিল, এবং শোনা যায় পরে তারা অবশ্য ক্ষমা চেয়েছিলেন। এই ঘটনার কয়েক সপ্তাহ কাটতে না কাটতে প্রেসিডেন্সি কলেজে আন্দোলনের নামে আমরা কি দেখলাম? উপাচার্যকে গালিগালাজ, তুই তোকারি, ঘরের সামনে ধূমপান, ঘরের টেবিলের ওপর ওঠা, অশ্লীল স্লোগানিং, দেয়াল জুড়ে অশ্রাব্য কথা এবং অন্তর্বাস পড়ে বিক্ষোভ। কোনো সন্দেহ নেই যে যথার্থভাবে নানা মহলে তার নিন্দা করা হচ্ছে, কিন্তু এর পাশাপাশি আরেকটা জরুরি প্রশ্ন থেকে যায়, ছাত্ররা যে দাবিতে আন্দোলনে নেমেছিল বা আন্দোলন করছে তার মধ্যে যুক্তি কি সত্যি আছে? যদি আবেগ থাকে, সেই আবেগের স্তর সরিয়ে সত্যিই কি প্রেসিডেন্সির পরিবেশ নিয়ে ছাত্রদের তোলা প্রশ্নগুলো একেবারে ফেলে দেওয়ার মতো? আমরা শিক্ষিত বঙ্গ সমাজের তথাকথিত যারা নিন্দায় মুখর হয়েছে এই আন্দোলনের, তারা কি ছাত্র বিক্ষোভের কারণটাও আরেকবার খতিয়ে দেখতে পারি না? সেই জন্যই আমাদের এই অনুষ্ঠান, আমাদের এখনকার বিষয়। সরকারি উপাচার্যের নিষ্ক্রিয়তায় নিশ্চল প্রেসিডেন্সি, অভব্য ছাত্র বিক্ষোভের নিন্দায় নাগরিক সমাজ। আলোচনার জন্য এই মুহূর্তে আমার স্টুডিওতে আছেন, আমার একদিকে রয়েছেন অচিন্ত বিশ্বাস, প্রাক্তন উপাচার্য গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, অন্যদিকে প্রেসিডেন্সি কলেজের ছাত্রছাত্রীরা আছে প্রান্তিক বসু এবং রাধিকা দত্ত। এছাড়া আমরা সরাসরি কথা বলবো শুক্লা সান্যালের সঙ্গে, প্রাক্তন বিভাগীয় প্রধান ইতিহাস বিভাগের প্রেসিডেন্সি কলেজের, এবং দেবশ্রুতি রায়চৌধুরী, ডিন অফ স্টুডেন্টস, কিছুদিন আগে যিনি পদত্যাগ করেছেন, তার সঙ্গে সরাসরি এই অনুষ্ঠানে কথা বলবো। কিন্তু তার আগে দেখব যে উপাচার্যের ভূমিকা নিয়ে কেন এত প্রশ্ন, কেন এত সংশয়, কেন এত অসন্তোষ ছাত্রছাত্রীদের। দেখুন, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশের আন্দোলনের এই চেহারা দেখে স্তম্ভিত নাগরিক সমাজ, সর্বস্তরে নিন্দার ঝড়। তবে আন্দোলনের ধরন নিয়ে প্রশ্ন উঠলেও বিক্ষোভকারীরা উপাচার্যের ইস্তফার যে দাবি করছেন তার মধ্যে সার্বত্তা রয়েছে বলে মনে করছে শিক্ষা মহলের একাংশ। কারণ প্রেসিডেন্সি দায়িত্ব নেওয়ার পর থেকে একাধিকবার শাসক ঘনিষ্ঠতার তকমা লেগেছে উপাচার্য অনুরাধা লোহিয়ার গায়ে। উঠেছে শাসকের হাতে বিশ্ববিদ্যালয়ে স্বশাসন সঁপে দেওয়ার মতো গুরুতর অভিযোগ। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থার গভর্নিং বোর্ডের সিদ্ধান্ত হওয়ার পরেও এবার ডিলিট দেওয়া হয়নি কবি শঙ্খ ঘোষকে। এ ব্যাপারে গভর্নিং বোর্ডের এক সদস্যের প্রতিক্রিয়া, গভর্নিং বোর্ডে শঙ্খ ঘোষকে ডিলিট দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু কেন দেওয়া হয়নি সে প্রশ্নের সদুত্তর পায়নি। সূত্রের খবর, এ ব্যাপারে শঙ্খ ঘোষের সঙ্গে কোনো কথাই বলেনি প্রেসিডেন্সি কর্তৃপক্ষ। অনেকে বলছেন নানা ইস্যুতে নানা সময়ে শাসকের ভূমিকার সমালোচনা করেছেন কবি শঙ্খ ঘোষ, আর তাকে ডিলিট দেওয়া হলে পাশে শাসক রুষ্ট হয়, সম্ভবত সেই ধারণা থেকে এই পথ মারাননি অনুরাধা লোহিয়া। পড়ুয়াদের একাংশের দাবি, বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন নয়, সরকারকে কিভাবে সাহায্য করা যায় সেদিকেই নজর উপাচার্যের। Anybody who supports the students, anybody who disagrees with her is indispensable to presidency. সেটা তো একটা অটোক্র্যাটিক রেজিম হয়ে যাচ্ছে না বেসিক্যালি। আমাদের কাছে যেটা পরিষ্কার হয়ে আসছে, যেখানে একটা ভেরি ক্লিয়ার ইনফ্লুয়েন্স ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট আছে।
প্রেসিডেন্সির পরিবেশ নিয়ে প্রশ্ন তুলে সম্প্রতি বিশ্ববিদ্যালয় ছেড়েছেন পদার্থবিদ্যার চেয়ার প্রফেসর সব্যসাচী ভট্টাচার্য থেকে ইতিহাসের বিভাগীয় প্রধান শুক্লা সান্যাল, ডিন অফ স্টুডেন্টস দেবশ্রুতি রায়চৌধুরী। বিশ্ববিদ্যালয় ছেড়েছেন আরও 10 জন শিক্ষক। কিন্তু একসঙ্গে এতজনের বিশ্ববিদ্যালয় ত্যাগকেও বিশেষ গুরুত্বই দিতে চাননি উপাচার্য। একজন চলে গেলে এমন কিছু না, যেরকম এবিপি আনন্দতে সবসময় দেখানো হয় যে প্রেসিডেন্সি শেষ হয়ে যাচ্ছে, এরকম কিছু না। শিক্ষামন্ত্রীর সঙ্গে সুর মিলিয়ে উপাচার্যকে বলতে শোনা গিয়েছে অধ্যাপকেরা নাকি ছেড়ে যাচ্ছেন টাকার জন্য। প্রেসিডেন্সির অন্দরে অনেকেই বলছেন রোগ নিরাময় তো দূরস্থ, উপাচার্য তো অসুখকেই স্বীকার করছেন না। প্রেসিডেন্সির প্রাক্তন রেজিস্ট্রার প্রবীর দাশগুপ্ত সহ একাধিক বিভাগীয় প্রধানকে বদলি করেছে রাজ্য সরকার। তাৎপর্যপূর্ণভাবে এরা প্রত্যেকেই স্থায়ী শিক্ষক। ছাত্রদের প্রশ্ন, কেন এই বদলি আটকানোর চেষ্টা করলেন না উপাচার্য? স্বশাসিত সংস্থার প্রধান হয়েও তিনি কি সরকারের বদলি নীতিকেই মান্যতা দিচ্ছেন? যে ভঙ্গিতে প্রেসিডেন্সির জন্য সরকারের কাছে উপাচার্য অনুদান গ্রহণ করেছেন তা নিয়েও প্রশ্ন তুলেছে পড়ুয়াদের একাংশ। চিফ মিনিস্টারের সামনে মাথা নত করালে কোথাও গিয়ে বোধহয় এই বার্তাটা যায় যে তার লয়্যালটি লাইজ উইথ দ্য স্টেট অ্যান্ড নট উইথ দ্য স্টুডেন্টস। বর্তমানে ১০০তম প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর লন্ডন সফর। অনুরাধা লোহিয়ার উপস্থিতি নজর কেড়েছে সকলের। এইসব ছবি সরকারের প্রতি অনুরাধার আনুগত্যের অভিযোগকে আরও জোরালো করেছে। শিক্ষা মহলে প্রশ্ন উঠেছে, কেন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকবেন উপাচার্য? মুখ্যমন্ত্রীর সঙ্গে তার লন্ডনে যাওয়ার প্রয়োজনীয়তাই বা কোথায়? তার যদি বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রয়োজনীয়তা হয়, তাহলে তো তিনি একাই সেখানে যেতে পারেন। মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হওয়া কি শাসককে খুশি করার চেষ্টা নয়? বিশ্ববিদ্যালয়ের অনেকেই কটাক্ষ করে বলছেন কেরিয়ার গড়ার মাধ্যম হিসেবে প্রেসিডেন্সিকে বেছে নিয়েছেন অনুরাধা লোহিয়া। তাই রাজভবনের চেয়ে নবান্নর সঙ্গে সুসম্পর্ক রাখাকেই অগ্রাধিকার দিচ্ছেন ২০০ ছুঁই ছুঁই প্রেসিডেন্সির বর্তমান উপাচার্য। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। আমি সরাসরি কথা বলবো শুক্লা সান্যালের সঙ্গে। শুক্লাদি, আপনাকে যে প্রথমে যেটা জানতে চাইবো, বারবার অধ্যাপকরা ছেড়ে গেলে প্রেসিডেন্সি কলেজ কর্তৃপক্ষ বা উপাচার্য যেটা বলেন যে অ্যালিবাইটা যান যে বিপুল বেতনের জন্য ছেড়ে যাচ্ছেন। আপনার ক্ষেত্রে তো একেবারেই ঘটনাটা তা নয়। পরিবেশ নিয়ে কোথায় সমস্যা এই মুহূর্তে প্রেসিডেন্সি কলেজে? ছাত্রছাত্রীরা যেটা বলছে, তাহলে তার মধ্যে আন্দোলনের পদ্ধতির সমালোচনার অংশটা বাদ দিয়ে তাহলে কি সত্যতা রয়েছে? হ্যাঁ, আমার তো মনে হয় যে শুধুমাত্র ছাত্র মহলেই নয়, অধ্যাপকদের মধ্যেও কিন্তু নানান কারণে বিক্ষোভ আছে, তারা বিক্ষুব্ধ, এবং কিছু অধ্যাপকের ছেড়ে যাওয়ার পেছনে এই ক্ষোভটা কাজ করছে। এই মুহূর্তে কোথায় ডিভ্যালুয়েশনটা কোথায় হয়েছে, মানটা কোথায় পড়ে গেছে? কেন প্রেসিডেন্সি মানে পারসেপশনটা যে প্রেসিডেন্সি আর আগের প্রেসিডেন্সি নেই, সেটা তো শুধুমাত্র এই গত এক সপ্তাহ ছাত্র বিক্ষোভের জন্য না, ধারাবাহিক প্রক্রিয়ায় কোথাও একটা মান নেবেছে। আপনার নিজের কি মনে হয়, এত বছর আপনি প্রেসিডেন্সিতে পড়িয়েছেন? দেখুন, আমার ব্যক্তিগত মতামত যে যারা এখন আছেন প্রেসিডেন্সিতে তারা অত্যন্ত উচ্চমানের শিক্ষক শিক্ষিকা, কিন্তু প্রথম কথা হচ্ছে যথেষ্ট পরিমাণে শিক্ষক শিক্ষিকা নেই, এবং তার উপরে অনেক শিক্ষক শিক্ষিকা বদলি হয়ে যাচ্ছেন, অনেকে ছেড়ে চলে যাচ্ছেন। তাতে এই যে শিক্ষক শিক্ষিকার অভাব, তার ফলে পঠন পাঠনেরও একটা প্রভাব পড়তে বাধ্য। সেইটা কর্তৃপক্ষকে স্বীকার করতে হবে। সেটা নিয়ে ছাত্রছাত্রীদের মুখে যেই প্রশ্ন, সেইগুলো তাদের সাথে আলোচনা করতে হবে। মানে এই যে একটা সমস্যা, এটা উড়িয়ে দিলে চলবে না যে প্রচন্ডভাবে শিক্ষক শিক্ষিকার অভাব হচ্ছে এখন প্রেসিডেন্সিতে। একেবারেই। শুক্লাদি, অনেক ধন্যবাদ আপনাকে। দ্রুত একবার দর্শকদের দেখাতে চাইবো যে সরকারের শিক্ষানীতি কোথাও একটা আধিপত্যবাদ কি প্রেসিডেন্সি কলেজের ওপর সেই অশুভ ছায়াটাকে ফেলেছে। এটা ঠিক কথা যে শুধুমাত্র এই সরকার নয়, পূর্বতন সরকারেরও যথেষ্ট অবদান ছিল প্রেসিডেন্সিকে রাজনৈতিকভাবে কুক্ষিগত করার ক্ষেত্রে, সেই চেষ্টার ক্ষেত্রে। কিন্তু সেই চেষ্টা কি ক্রমে আরও ত্বরান্বিত হয়নি এই আমলে? দেখুন, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মাথায় অনুগতদের বসিয়ে পরোক্ষে নিয়ন্ত্রণ কায়েমের চেষ্টার অভিযোগ বারবার উঠেছে বর্তমান শাসকের বিরুদ্ধে। সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অভিজিৎ চক্রবর্তী হোক কিংবা প্রেসিডেন্সিতে অনুরাধা লোহিয়া। শিক্ষাবিদদের একাংশ বলছেন বাম আমলে অনিলায়নের মধ্য দিয়ে যার সূচনা হয়েছিল আজ তা চরম আকার নিয়েছে। একে অপরের স্বার্থ রক্ষায় সচেষ্ট। উপাচার্য সরকারের প্রশংসা করছেন, আবার উপাচার্যের পাশে সরকার দাঁড়াচ্ছে।
অনুরাধা লোহিয়া অত্যন্ত যোগ্যতার সঙ্গে যে সুন্দর পরিবেশ গড়ে তুলছিলেন। অনুরাধা লোহিয়া ওখানের উপাচার্য আছেন, উপাচার্য থাকবেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিগ্রহ কাণ্ডে আচার্যকে রিপোর্ট দেওয়ার আগে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তৎকালীন উপাচার্য সুরঞ্জন দাস। দায়িত্ব নেওয়ার প্রথম দিনই নিজেকে সরকারের লোক বলে ঘোষণা করেন সুরঞ্জন দাসের উত্তরসূরি সুগত মার্জিত। যাদবপুরের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী তো আবার শাসক দলের ছাত্র সংগঠনের মঞ্চ আলো করে বসেছিলেন। শিক্ষাবিদদের একাংশের দাবি, ক্যাম্পাসে দলতন্ত্র কায়েমের বীজ বপন হয়েছিল বাম আমলেই। গত 34 বছরে সেই বীজ বিষবৃক্ষের আকার নিয়েছে, আর তৃণমূলের আমলে সেই গাছই এখন ফল দিচ্ছে। রাজনৈতিক দলতন্ত্র তার একটা বিশেষ ধারা থাকবেই। সব দলই তাদের নিজের সমৃদ্ধির জন্যে দেশের সমৃদ্ধিকে বাজি রাখে, সেটা ধারাবাহিকভাবে বহু বছর ধরে আমাদের এই রাজ্যে ঘটছে। একটা সময় বাম সরকারের সঙ্গে সংঘাতের কারণে বাড়ি থেকে কাজ চালাতে হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য সন্তোষ ভট্টাচার্যকে। প্রেসিডেন্সি ছেড়ে গিয়েছিলেন সুকান্ত চৌধুরী, মিহির রক্ষিতের মতো বিশিষ্ট অধ্যাপকেরা। তৃণমূলের আমলের প্রেসিডেন্সিতে সেই ধারায় অব্যাহত বলে দাবি শিক্ষাবিদদের একাংশের। তাদের মতে সেদিনই সরকারের উদ্দেশ্য স্পষ্ট হয়ে গেছিল, যেদিন বিশ্ববিদ্যালয়ের কাজে হস্তক্ষেপের প্রসঙ্গে কোনো রাগঢাক না করে খোদ শিক্ষামন্ত্রী বলেছিলেন 100 বার স্বাধিকারে হাত দেব, মাইনেটা তো আমিই দিই। অনেকেই প্রশ্ন তুলছেন, হাইকোর্টের বিচারপতিদের বেতনও তো সরকার দেয়, তাহলে কি এবার বিচার ব্যবস্থাতেও হস্তক্ষেপ করা হবে? কেন অনুদান দিতে মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে যাবেন? একটা ফাইল সই করলেই তো সব মিটে যায়। কিভাবে যাদবপুরের মতো স্বশাসিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের ঘোষণা মুখ্যমন্ত্রী করেন? কেন শাসক ঘনিষ্ঠতার অভিযোগ ওঠে উপাচার্যদের বিরুদ্ধে? সোজা হওয়ার পরিবর্তে কেন শাসকের সামনে বারবার নমনীয় হবে স্বশাসিত সংস্থার প্রধানের শিরদাঁড়া? প্রশ্ন শিক্ষা মহলে। কৃষ্ণেন্দু অধিকারী ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। সরাসরি কথা বলবো প্রাক্তন ডিন অফ স্টুডেন্টস দেবশ্রুতি রায়চৌধুরীর সঙ্গে। দেবশ্রুতি, আপনার কাছে জানতে চাইবো, কিছুদিন আগেই আমরা ছবিতে দেখলাম যে চোখের জলে আপনি প্রেসিডেন্সি ছাড়লেন। আপনার একটা বক্তব্য মনে আছে যে ডিগ্রি অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, গবেষণাপত্র এগুলো ছাড়াও একটা বিশেষ গুণ থাকতে হয়। একটু বলবেন যে আজকের ছাত্রছাত্রীদের যে আন্দোলন, নিঃসন্দেহে তার পদ্ধতি সমালোচনাযোগ্য এবং তার প্রকরণ সেটা যে পর্যায়ে গেছে সমালোচনা হচ্ছে, হওয়াটা স্বাভাবিক, হওয়াটা যথার্থ, কিন্তু তার পেছনে সত্যিই কি যুক্তি রয়েছে? সুমন, অবশ্যই যুক্তি রয়েছে। আমি সময় খুব কম, আমি একদম এক এক করে কয়েকটা কথা বলতে চাইব। স্বাধিকার বলতে যে ব্যাপারটা আমরা বলি সেটা প্রেসিডেন্সিতে এই মুহূর্তে নেই, প্রেসিডেন্সি বিক্রি হয়ে গেছে। তার উদাহরণ হচ্ছে, সব থেকে বড় উদাহরণ, যে সরকারি শিক্ষকরা প্রেসিডেন্সি থেকে বদলি হয়ে যাচ্ছেন, তাদের যেভাবে রিলিজ দেওয়া হচ্ছে সেটা সম্পূর্ণ বেআইনি। তারা প্রেসিডেন্সিতে এক্সিকিউটিভ কাউন্সিল দ্বারা কনফার্ম স্টাফ, তাদের রিলিজ কখনো প্রেসিডেন্সি কর্তৃপক্ষ, ভাইস চ্যান্সেলর বা রেজিস্ট্রার দিতে পারেন না। এটা এক্সিকিউটিভ কাউন্সিলে যাবে। খোঁজ নিয়ে দেখুন, যে কটা ট্রান্সফার হয়েছে, একটি ট্রান্সফারেরও কাগজপত্র এক্সিকিউটিভ কাউন্সিলে প্লেস করা হয়নি। কিছু কিছু ক্ষেত্রে বলা হচ্ছে যে উচ্চশিক্ষা দপ্তর জানতো না যে এদের মধ্যে কেটে গেছিলেন। আমরা শুনতে পাচ্ছি দেবশ্রুতি। আমি প্রথম অংশটা নিয়ে যাই। একটা অত্যন্ত তীব্র শব্দবন্ধ ব্যবহার করলেন অচিন্ত্যবাবু, যে প্রেসিডেন্সি বিক্রি হয়ে গেছে। শঙ্খবাবুর ডিলিটের ঘটনাটা আপনি দেখলেন? মানে আমি বলছি যে এইটা তো গভর্নিং বোর্ড ঠিক করে, এবং গভর্নিং সুগত বসু থেকে মালবিকা সরকার থেকে বর্তমান উপাচার্য বিকাশ সিনহা প্রত্যেকে থাকেন। শঙ্খবাবু এই যদি ঘটনাটা হয়, বিষয়টা এই হয় যে শঙ্খবাবুকে ডিলিট দিলে রাজ্য সরকার রুষ্ট হয় বলে সেই ডিলিট দেওয়া হয়নি, এ তো দুর্ভাগ্যজনক। এটা যদি সত্যি হয় তাহলে আমি তীব্র আপত্তি করছি। বিশেষত কোনো একটি শিক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, এবং সেটা যদি 200 বছরের কাছাকাছি শিক্ষা প্রতিষ্ঠান, পশ্চিমবঙ্গের কেন ভারতবর্ষের গৌরব, পূর্ব ভারতের শুধু নয় প্রাচ্য পৃথিবীর গৌরব প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের পক্ষে এটা অত্যন্ত অগৌরবের। এবং এই নেতৃত্ব যারা এই ঘটনাটা ঘটিয়েছেন তাদের দূরদর্শিতার অভাব আছে, তাদের দৃষ্টিভঙ্গির মধ্যে সংকীর্ণতা আছে বলে আমার মনে হয়। দ্বিতীয় যে বক্তব্য আমার কাছে মনে হচ্ছে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় বিকিয়ে গেছে কিনা তা তো আমরা বলতে পারবো না, কিন্তু 30 কোটি টাকার একটি চেক দেওয়ার সঙ্গে সঙ্গে ওখানকার প্রশাসনিক প্রধান যে ভঙ্গিতে মাথা নুইয়ে পশ্চিমবঙ্গের নবান্নের আসনাধিষ্ঠাত্রীকে নমস্কার জানালেন, এটা আমার কাছে খুব দুঃখজনক মনে হয়েছে। প্রকৃতপক্ষে
এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে যে টাকা পয়সা আসবে, এই টাকা তো আসবে বিকাশ ভবনের মাধ্যমে, এই টাকা তো আসবে ফিনান্স অফিসার এবং ওই ধরনের কমিটির সাজেশনের মাধ্যমে, এবং কোনো একজন গিয়ে দানসাগর করছেন, কিসের ভিত্তিতে করছেন? আমার খুব জানতে ইচ্ছে করে যে এই যে টাকা 130 কোটি টাকার প্রতিশ্রুতি এবং 30 কোটি টাকা হাতে দেওয়া, এইটা কি কোনো জায়গায় সিদ্ধান্ত হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে তো এটা মুখ্যমন্ত্রীর ইচ্ছা থেকে হয়েছে। আমরা কি মুখ্যমন্ত্রীর কাছে এরকম ধরনের দানসাগর আশা করব? দানসাগর হলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান শ্রাদ্ধের দিকেই যাবে। আর একটা প্রেসিডেন্সি টাকা পাচ্ছে, এটা নিশ্চয়ই শ্লাঘার বিষয়, কিন্তু এর আগেও তো টাকা পেয়েছে। ধরুন আমি বলছি আমাদের যে প্ল্যানিং কমিশন, তারা টাকা পাঠিয়েছে, তাদের আমলাদের মাধ্যমে টাকা এসেছে। আপনাদের মানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ব্যবসায়ী জালান, তিনি প্রচুর টাকা দিয়েছেন এবং তিনি ওই রকম ভাবে দেবশ্রুতির সঙ্গে আমাদের সংযোগ আবার প্রস্তাবিত হয়েছে। দেবশ্রুতি, আপনি বলছিলেন পরিবেশের কথা, আপনি বলছিলেন প্রেসিডেন্সি বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে, তার উদাহরণস্বরূপ আমি কিছু বেআইনি কাজকর্মের কথা বলছিলাম। উচ্চশিক্ষা দপ্তরের কাছ থেকে খবর পাওয়া গেছে যে তারা অনেক ক্ষেত্রে নাকি জানতেন না যে এই ধরনের এই অধ্যাপকরা কনফার্মড হয়ে গেছেন। সর্বৈব মিথ্যা। তার কারণ হচ্ছে যে এক্সিকিউটিভ কাউন্সিল কনফার্মেশন দেয়, তার চেয়ারপারসন হচ্ছেন আমাদের অনারেবল চ্যান্সেলর, এবং তার এক্স অফিসিও মেম্বার্স হচ্ছেন ফিনান্স সেক্রেটারি এবং এডুকেশন সেক্রেটারি। তাই তারা জানতেন না যেটা কনফার্মড স্টাফ এটা হতে পারে না। এক্ষেত্রে অনিক চট্টোপাধ্যায়, তার নাম করে বলছি, তাকে ইন অ্যাবসেন্সিয়া তাকে রিলিজ করে দেওয়া হয়েছে। ভাস্কর গুপ্ত, কমলা গুপ্ত বায়োসায়েন্সের অধ্যাপক অধ্যাপিকা, তারা তখন রিফ্রেশার্স কোর্স করতে ছুটিতে বাইরে ছিলেন। তাদের বলা হয় যে আপনারা রিলিজ ইমিডিয়েটলি নিন, না হলে আপনাদেরও ইন অ্যাবসেন্সিয়া রিলিজ করা হবে। তারা ভাইস চ্যান্সেলরের সঙ্গে দেখা করে অনুরোধ করেন তাদের একটা দিন সময় দেওয়া হোক, তারা একটা দিনের মধ্যে সরকারি চাকরি থেকে রিজাইন করে প্রেসিডেন্সিতে আসবেন। সেই একটা দিনও সময় তাদের দেওয়া হয়নি, যুদ্ধকালীন তৎপরতায় রিলিজ করা হয়েছে। অথচ আমরা পূর্বতন ভাইস চ্যান্সেলরের সময় দেখেছি অপ্ট আউট করেছেন এরকম অধ্যাপকরা যখন তাদের অর্ডার এসছে ট্রান্সফারে। মালবিকা সরকার সবিনয়ে সরকারকে জানিয়েছেন যে প্রেসিডেন্সি স্টাফের সংখ্যা এখন অত্যন্ত কম, ফ্যাকাল্টির সংখ্যা কম, তারা চলে গেলে ডিপার্টমেন্ট চালানো তার পক্ষে মুশকিল হয়ে যাবে, এবং সরকার কিন্তু তার অনুরোধ মেনেছে। তাই এই যে যুদ্ধকালীন তৎপরতায় রিলিজগুলো, এটার পেছনে কোথাও একটা সরকারকে তুষ্ট করার একটা কারণ আমরা খুঁজতেই পারি। 3 নম্বর, এক্সিকিউটিভ কাউন্সিলে ইলেক্টেড মেম্বার থাকা উচিত টিচারদের মধ্যে থেকে। যে দুজনকে এক্সিকিউটিভ কাউন্সিলে রাখা হয়েছে তারা অনুরাধা লোহিয়ার ইচ্ছাধীন দুজন ছিলেন, কোনো ইলেকশন কিচ্ছু হয়নি। স্টুডেন্ট থাকা বাধ্যতামূলক, কোনো স্টুডেন্ট রিপ্রেজেন্টেশন নেই। এই যে কন্টিনিউয়াসলি ইললিগাল কাজকর্ম হয়ে যাওয়া এবং সেটাকে বলা যে ভাইস চ্যান্সেলরের ডিসক্রিশনারি পাওয়ার, সেটাকে আপনি কোন চোখে দেখবেন? আমি ধরে নিচ্ছি এটা রাজ্য সরকারকে তুষ্ট করার ওনার ব্যক্তিগত ইচ্ছা, ব্যক্তিগত একটা বাসনা। সেটাই যদি হয় তাহলে মুখ্যমন্ত্রী যখন তার দান নিয়ে প্রেসিডেন্সিতে এলেন, তিনি আমাদের অতিথি ধরে নিতে হবে, রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক প্রধান। সেক্ষেত্রে তার মান সম্মান বজায় রাখা অনুরাধা লোহিয়ার দায়িত্ব। অনুরাধা লোহিয়া কনভোকেশনের একদিন আগে তাকে ডাকলেন, তার 3-4 দিন আগে ক্যাম্পাসে ছেলেমেয়েরা ওয়ালিং করছে, পোস্টার আঁকা শুরু করেছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। আমার ধারণা এই খবর মুখ্যমন্ত্রীর কানে যায়নি, তার কারণ যেন তেন প্রকারেণ তাকে ক্যাম্পাসে নিয়ে আসাটা অনুরাধা লোহিয়ার লক্ষ্য ছিল, তাকে তুষ্ট করার জন্য। মনে রাখতে হবে 10ই এপ্রিলের পরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্সিতে এসছেন, মেইন ক্যাম্পাসে না, রাজারহাট ক্যাম্পাসে, দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধনে। তার কারণ আমাদের কাছে খবর ছিল ওই সময় উনি যদি আসেন ক্যাম্পাসে এক ধরনের বিক্ষোভ হতে পারে। আমরা চাইনি রাজ্যের প্রশাসনিক প্রধানকে আমন্ত্রণ জানিয়ে আনছি এই অবস্থায় তাকে কোনোভাবে অসম্মানিত করা হোক, তাই সেটার যাবতীয় ব্যবস্থা আমরা নিয়েছিলাম। অনুরাধা লোহিয়া এক্ষেত্রে কোনো ব্যবস্থা নেননি, আমি বলবো ব্যক্তিগত স্বার্থে নেননি, কোনো রকমে
মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্যাম্পাসে এনে তাকে তুষ্ট করাটা তার লক্ষ্য ছিল। প্রশাসনিকভাবে তিনি একদম ব্যর্থ রাজ্যের প্রশাসনিক প্রধানের সম্মান রক্ষা করতে, কারণ তিনি অনেক বেশি ব্যস্ত নিজের স্বার্থ রক্ষা করতে। দালাই লামা যখন এসেছিলেন তখনও ছেলে মেয়েরা বিক্ষোভের একটা আয়োজন করেছিল, তাদের সাথে বারবার আলোচনা করে সেই বিক্ষোভ আমরা প্রশমিত করতে পেরেছিলাম এবং দালাই লামা এসে সুন্দরভাবে অনুষ্ঠান করে চলে গেছেন। ক্যাম্পাসে কোনো পোস্টার, কোনো কালো পতাকা কিচ্ছু আমরা দেখিনি। এক্ষেত্রে যে সদিচ্ছার প্রয়োজন ছাত্রছাত্রীদের সাথে কথা বলে একটা আবহাওয়া গড়ে তোলার, সেটাই প্রেসিডেন্সিতে নেই। যেটা আছে সেটা হচ্ছে একনায়কতন্ত্র। আমি চালাচ্ছি, আমি বুঝছি, আমি যা ভালো বুঝছি করছি। এক্ষেত্রে শুধু প্রেসিডেন্সিকে নয়, আমি বলবো কনভোকেশনের আগের দিনের ঘটনা প্রমাণ করে উনি রাজ্য সরকারকেও ব্যবহার করছেন নিজের ব্যক্তিগত স্বার্থে। এবং প্রেসিডেন্সি চেয়ারে এরকম কারুর থাকাটা বোধহয় কাম্য নয় যিনি কোনো রাজনৈতিক দলের বার্তাবাহ দাস, তিনি আজকে তৃণমূলের হন বা ভবিষ্যতে অন্য কোনো সরকারের হন। আমার এইটুকুই বক্তব্য। ধন্যবাদ দেবশ্রুতি। আমি প্রান্তিকের কাছে যাব। প্রান্তিক, কোনো সন্দেহ নেই যে একেবারে কোনো সমস্যা ছাড়া কুসুমাস্তীর্ণ পথে প্রেসিডেন্সি হাঁটছে এমনটা নয়, এবং ছাত্রছাত্রীদের মানে সঙ্গত দাবিও নিঃসন্দেহে রয়েছে। যদি অধ্যাপক, প্রাক্তন অধ্যাপকরা এই কথা বলেন তো ছাত্রছাত্রীরা তো বলবে এটাই স্বাভাবিক। কিন্তু এই কি পদ্ধতি প্রান্তিক? মানে আমি বলছি যে আমি জানি না মানে তুমি এইটা সমর্থন করো কিনা তুমি নিজে বলতে পারবে, কিন্তু বাড়ি গিয়ে একবার ভেবে দেখো যে ছবি গোটা ছাত্র সমাজে সর্বত্র গেল, এটা কি প্রেসিডেন্সি যোগ্য ছবি? মানে যে প্রেসিডেন্সিতে আমি এটা কোনো এলিট ট্যাগ যোগ করছি না, কিন্তু এই প্রেসিডেন্সির ছবি সর্বত্র যাওয়াটা তোমার ছাত্র হিসেবে কি সম্মানের লেগেছে? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রেসিডেন্সি একটা সোশ্যাল ইনস্টিটিউশন। প্রেসিডেন্সি সোসাইটিকে কন্ট্রিবিউট করে, সোসাইটিও প্রেসিডেন্সিকে কন্ট্রিবিউট করে। প্রেসিডেন্সির ছাত্ররা সোসাইটির কাছে আনসারেবল, এবং আনসারেবল বলেই প্রেসিডেন্সির ছাত্ররা কিছু ভুল হয়েছে সেটা শুধরে নিয়েছে এবং আন্দোলনের পদ্ধতি বদল করেছে। আন্দোলনের যে স্পন্টেনিয়াস রিঅ্যাকশনগুলো হয়েছে, তুমি বলছো যে ছবি গত 2-3 দিন ধরে আমরা দেখেছি এবং দেখিয়েছি দর্শকদের, সেই ছবি আর রিপিট হবে না, তোমরা পদ্ধতি পাল্টে নিয়েছো? না, একদমই রিপিট হবে না। আমি দ্রুত একবার দেখে নিই যে কোন ছবির কথা আমি বারবার উল্লেখ করছি। অন্তর্বাস করে বিক্ষোভ, উপাচার্যের ঘরের টেবিলের ওপর দাঁড়িয়ে ছাত্র নেতার হুঙ্কার, সদ্য রং করা উপাচার্যের ঘরের দেওয়ালেও স্লোগানে ছয়লাভ, দেওয়ালের পাশাপাশি আন্দোলনকারীদের মুখেও অশালীন শব্দ বন্ধ। সবগুলোই 200 ছুঁয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছবি, তথাকথিত ছাত্র আন্দোলনের ছবি। আর শুক্রবার রাত থেকে প্রেসিডেন্সি পড়ুয়াদের একাংশের এই বিক্ষোভ ঘিরে ক্ষুব্ধ অনেকেই। সকলেই বলছেন এটা আন্দোলনের ধরন হতে পারে না, এটা নিছকই অভব্যতা। নাগরিক সমাজের পাশাপাশি নিন্দায় মুখর প্রেসিডেন্সি কৃতি প্রাক্তনীরাও। কেউ সরাসরি বিরোধিতা করলেন। আমি খুব মন্দভাবে দেখছি। এখন তো অশ্লীল ভাষা, রঙ্গভঙ্গ যত রাজ্যের আজগুবি বলে যা তা অবস্থা, ওটা জিনিসটা একটা ফিল্মি জায়গায় দাঁড়িয়ে গেছে। I am a little unhappy with things which are happening there. আমার একটা এডুকেশন ইনস্টিটিউশনে এই ধরনের ঘটনা ঘটাটা বোধহয় অন্যভাবে করলেই ভালো হতো। সো হোয়াট এভার ইট ইজ, একটা প্রত্যেকটা জিনিস একটা পদ্ধতি আছে, আমি মনে করি, এটা আমার নিজের বিশ্বাস, একটা পদ্ধতি আছে, সেইভাবে করলেই ভালো হতো। কারো গলায় আবার আক্ষেপের সুর। অত্যন্ত দুঃখ পেয়েছি, এই পর্যন্ত বলতে পারি। আমি যখন ছাত্র ছিলাম আমি এরকম কখনো করিনি, কর্মকর্তা চিন্তাও করিনি। প্রেসিডেন্সি পড়ুয়াদের একাংশের আন্দোলনের এই ছবি দেখে অনেকেই শিউরে উঠছেন। দলমত নির্বিশেষে লজ্জা পাচ্ছেন প্রাক্তন ছাত্র নেতারা। নাগরিক সমাজের তীব্র সমালোচনার মুখে পড়ে সোমবার লজ্জা ঢাকার চেষ্টা করতে দেখা যায় আন্দোলনকারীদের। অনেকেই বলছেন এখন এসব করে কি লাভ, কীর্তি তো আগেই স্থাপন করে দিয়েছেন পড়ুয়ারা। দেওয়ালে লিখন হয়তো মুছবে, পোস্টারের ওপর সাদা কাগজ পড়বে, কিন্তু এই আন্দোলনের কলঙ্ক কি ঘুচবে? প্রশ্ন শিক্ষা মহলে। উত্তরটা জানা নেই আন্দোলনরতদেরও। আপাতত মুখ রক্ষার উপায় খুঁজতে তারা ব্যস্ত। রেজিগনেশনের ডিমান্ড থেকে আমাদের এক চুলও নড়া উচিত নয়, সুতরাং আমরা নড়ছি না। আমরা যে ফর্মে মুভমেন্টটাকে ক্যারি ফরওয়ার্ড করছিলাম ঠিক সেই ফর্মেই ক্যারি ফরওয়ার্ড করা হবে। এটার সাথে সাথেও এটা জানিয়ে রাখি যে মুভমেন্টের কিছু ফর্ম নিয়ে, কিছু অ্যাসপেক্ট নিয়ে লোকজন অনেক প্রশ্ন তুলছিল। যেমন আমরা যে ফর্মে মুভমেন্টটা ক্যারি ফরওয়ার্ড করছি সেটা বোধহয় ঠিক শ্লীল নয়, সেটা বোধহয় উচিত নয়। আমরা মাসের খাতিরে সেই জিনিসগুলোকে কনসিডার করেছি। ওই জিনিসগুলো করে যদি মাস বিচ্ছিন্ন মুভমেন্ট ক্যারি ফরওয়ার্ড করা হয়ে যায় তাহলে আমরা সেই জিনিসগুলো করব না। অনেকেই বলছেন যাদবপুরের হোক কলরবে পুনরাবৃত্তি চেয়েছিলেন প্রেসিডেন্সির এইসব পড়ুয়ারা, তাই পোস্টার লিখতে প্রেসিডেন্সির উপাচার্যের ঘরে ঢোকানো হয়েছিল যাদবপুরের পড়ুয়াকেও।
কিন্তু আন্দোলনকারীদের লক্ষ্য পূরণ কি হলো? উল্টে লজ্জার কালির ছিটে লাগলো প্রেসিডেন্সির আন্দোলনে। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। প্রান্তিক, তোমাদের মনে হয় না যে মূল উদ্দেশ্য থেকে এই শুধু আন্দোলনের পদ্ধতির জন্য অনেকটা ডিফোকাস হয়ে গেল তোমাদের আন্দোলন? একেবারেই আমি সেই জন্যই বলছি যে ভুলগুলো আমরা হয়েছে সেই ভুলগুলো আমরা স্বীকার করে নিয়েছি এবং আমি গ্রেটার সোসাইটির কাছে এটা অ্যাপিল করছি যে আন্দোলনের যে মূল দাবি সেখান থেকে আমরা কিভাবে আন্দোলন চালিয়ে যেতে পারি, যেহেতু তারা আমাদের একটা আন্দোলনের সমালোচনা করেছেন, আমরা সেটা অ্যাকসেপ্ট করছি এবং আমরা আনসারেবল। শুধু গ্রেটার সোসাইটি কেন বলছো? অন্য সমস্ত ছাত্রছাত্রীরা তোমাদের আন্দোলনের পাশে দাঁড়ায়নি? বিশেষ করে আন্দোলনের পদ্ধতি যখন আমি কোট আনকোট একটা শব্দ ব্যবহার করতে যাই যে বিপদগামী হয়েছে, তখন তারা অনেকেই তোমাদের ছেড়ে চলে গেছে। রাধিকা, তোমার কি মনে হয় এই পদ্ধতি নিয়ে? আমার বিগনিং থেকে মানে নানান রকম জিনিস বলা হয়েছে, বিকজ আমার আগে অনেক কিছু বলা হয়েছে। হ্যাঁ, ওরা, আমি একদমই ডিনাই করবো না, আমি এটাও বলতে পারি যে হ্যাঁ ওরা সত্যি হয়তো সরি বলছে এবং বলছে যে এটা ভুল হয়েছে, বাট একটা জিনিস ইট ওয়েন্ট অন অ্যান্ড অন অ্যান্ড অন। আর যখন পুরো মিডিয়া ক্রিটিসাইজ করেছে, একজনও নেই যে বলবে না মিডিয়া ক্রিটিসাইজ না। আমি ওই জন্য আমি প্রান্তিককে সরাসরি জিজ্ঞেস করলাম যে প্রান্তিক, তোমার কি মনে হয়? তুমি তো আন্দোলন করছো, মানে তোমার কি আন্দোলনের পদ্ধতি তুমি সমর্থন করো? আমি মিডিয়া, বাড়ির বড়রা কি বললেন, অভিভাবক শিক্ষকরা কি বললেন সব বাদ দিলাম, কিন্তু আমি বলছি তোমাদের কি মনে হয়? একটা ইনস্ট্যান্স দিচ্ছিলাম, আমি তার বেশি বলছি। আমি যদি মানি যে হ্যাঁ ওরা সত্যিও বলেছে, ইট ইজ নট ইনাফ টু সে সরি। আমার মনে হয় না যে একটা মহিলা যে ওখানে বসে আছে এন্ড শি ইজ বিন সিটিং, ওরা কি না করেছে আর উনি একটা কথা বলেননি। উনি কিন্তু ওদের মানে শি কুড হ্যাভ লস্ট হার কুল। আর আমি সত্যি আমি ওনার জায়গায় হলে আই উড হ্যাভ লস্ট মাই কুল, বাট শি ডিড নট। আর এইটা একটা সিম্পল সরি, ভুল হয়ে গেছে, আই এম সরি বাট দিস ইজ নট ইনাফ। এবং আমার সত্যি মনে হয় যে এরা সবাই এটা বিশ্বাস করে না যে এটা ভুল হয়েছে, বিকজ এখনো এটা বলা হচ্ছে যে এইটার উত্তরে আমি একটাই বলবো, আমরা গত 1.5 বছর ধরে আমরা এরকম ভাবে চুপ করে বসেছিলাম, আমরা কোনো রকম কোনো কথা বলিনি। কারণ যখন প্রবীর দাশগুপ্ত চলে গেছেন, উনি সবার সামনে বলেছিলেন যে এরপর আর কোনো টিচার এখান থেকে যাবে না, তোমরা কোনো আন্দোলন করো না। এটি উনি সবার কাছে বলেছিলেন, সমস্ত স্টুডেন্টদের অ্যাড্রেস করেছিলেন। তারপরে এতজন টিচার চলে গেছে, এতজন টিচার পরিবেশের জন্য ছেড়ে চলে গেছেন, তাও আমরা ওনাকে প্রশ্ন করেছি, উনি বলেছেন আমি কিছু বলতে পারবো না, রাজ্য সরকারের কাছে যাও। এটা 1.5 বছর ধরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমি এখনো বলছি না যে আন্দোলনের পদ্ধতি আমি ডিফেন্ড করছি, আন্দোলনের পদ্ধতিতে ভুল হয়েছে, কিন্তু রাধিকাদি যেটা বলছে যে সবাই এটা বিশ্বাস করে না বা সবাই এটা নিজের মন থেকে মনে করছে না, আমি মনে করি না এরকম কোনো ব্যাপার রয়েছে। কারণ প্রেসিডেন্সির স্বাধিকারের প্রশ্নে আমরা প্রেসিডেন্সির স্বাধিকার প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে। তিনি এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন যে প্রেসিডেন্সির স্টুডেন্টরা সেফ মনে করছে না, নিজেদের সিকিউর মনে করছে না। এই পরিস্থিতি কেন তৈরি হলো? গত 1.5 বছর ধরে এই পরিস্থিতি কেন তৈরি হলো যে প্রেসিডেন্সির স্টুডেন্টরা সিকিউর মনে করছে না? তারা এই পদ্ধতি কেন নিল? সেইটা একটু ভেবে দেখার বিষয়। আমাদের সময় একেবারে শেষ। আমরা 3টে বিষয় নিয়ে এই অনুষ্ঠান শুরু করেছিলাম। আমরা মনে হয়েছিল যে নিঃসন্দেহে প্রথমে নিন্দা এবং সমালোচনা করতে হবে যে পদ্ধতিতে ছাত্রছাত্রীরা তাদের উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন করেছে। ঠিক যেভাবে এবিপি আনন্দ দেখিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের যে ছাত্র নেতা তাদের ঔদ্ধত্য, ঠিক সেইভাবে প্রেসিডেন্সি কলেজের এটা সমালোচনার যোগ্য, সন্দেহ নেই, কিন্তু তাদের বক্তব্যে তাদের ক্ষোভের পিছনে যে কারণগুলো আছে নিঃসন্দেহে সেগুলো অবহেলার যোগ্য নয়। উপাচার্যের সরকার ঘনিষ্ঠতা, উপাচার্যের বিরুদ্ধে যে অভিযোগ একের পর এক এসছে, সেগুলো কি এই সুযোগে, এই আপাত শান্তির সুযোগে, আপাত আন্দোলনের পথ পরিবর্তনের সুযোগে আমরা তলিয়ে দেখব না? পাশাপাশি সরকারের শিক্ষানীতি যেটা সম্পূর্ণ স্বাধীনতায় হস্তক্ষেপ করছে কিনা বোধহয় সে বিষয়ে সতর্ক নজর রাখা দরকার। আমার সময় একেবারে শেষ, আবার আপনার সঙ্গে দেখাবে আগামীকাল রাত 8টায়। ভালো থাকবেন সবাই। নিবেদন করছে কোনার্ক ডিএসপি সিমেন্ট, ঢালাইয়ের জান। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর, কমপ্লিট হার্ট এবং ব্রেন স্ট্রোক ট্রিটমেন্ট।